বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বিএনপিকে ভোট দিতে চায় ৭০% মানুষ, পিএসডি জরিপ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৭০% ভোটার বিএনপিকে ভোট দিতে আগ্রহী বলে এক জনমত জরিপে উঠে এসেছে। একই জরিপে জামাতে ইসলামীর পক্ষে জনসমর্থন দেখানো হয়েছে ১৯%। বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এই জরিপ পরিচালনা করেন। আজ বিকেলে রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে জরিপের ফলাফল উপস্থাপন করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার। এরপর থাকবে প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণা করা যাবে না বলছে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। ৫ জানুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের সংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এবারে জানিয়ে দিব পদত্যাগের হিড়িক কি আছে এনসিপির ভাগ্যে, যা বললেন রাজনৈতিক বিশ্লেষকরা। ছাত্র জনতার অভূতপূর্ব রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ২০২৪ সালে ৫ আগস্ট ফ্যাসিবাদী শাসন থেকে দেশবাসী মুক্ত হয়েছে। আওয়ামী লীগের দীর্ঘ অপশাসনের অবসানের পর গণতন্ত্রের পথে যাত্রা করেছে দেশ। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে রাজনীতিতে চলছে নানা সমীকরণ। এতে নতুন যাত্রা যোগ করেছে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের নিয়ে গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি যাত্রা শুরুর পর বছর জুড়ে নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দলটি। এদিকে চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, নতুন সিদ্ধান্ত নিল পরিবার। কলকাতার অ্যাপোলো হাসপাতালের ভেন্টিলেশনে নেয়া ওবায়দুল কাদের নতুন করে কোনো ধরনের চিকিৎসা নিতে পারছেন না। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, এই সংকটাপন্ন অবস্থার পরিবারের সিদ্ধান্তে তাকে কলকাতার বাড়িতে ফিরিয়ে নেওয়া হবে। বাড়িতেই চিকিৎসক ও লাইফ সাপোর্ট সহ মেডিকেল ফ্যাসিলিটির মাধ্যমে তাকে রাখা হবে। এবং সর্বশেষ জানিয়ে দিব মনোনয়ন ফিরে পেতে ইসিতে তাসনিম জারার আপিল। বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন ঢাকা ৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ড তাসনিম জারা। আজ বিকেলে আপিল জমা দিতে ইসিতে আসেন তিনি। এর আগে গত ৩ জানুয়ারি তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়। ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। গাজা যুদ্ধে আপনি যদি ফিলিস্তিনি শিশুদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে আমাদের জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বিএনপিকে ভোট দিতে চায় ৭০% মানুষ, পিএসডি জরিপ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৭০% ভোটার বিএনপিকে ভোট দিতে আগ্রহী বলে এক জনমত জরিপে উঠে এসেছে। একই জরিপে জামাতে ইসলামীর পক্ষে জনসমর্থন দেখানো হয়েছে ১৯%। বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এই জরিপ পরিচালনা করেন। আজ বিকেলে রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে জরিপের ফলাফল উপস্থাপন করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার। তিনি জানান, সারা দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে সশরীরে ২০,৪৯৫ জনের মতামত সংগ্রহ করা হয়েছে। গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত জরিপ কার্যক্রম পরিচালিত হয়। জরিপ প্রতিবেদনের ফলাফল তুলে ধরে শামীম হায়দার বলেন, আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন এমন প্রশ্নের জবাবে ৭০% উত্তর
উত্তরদাতা জানিয়েছেন তারা বিএনপিকে ভোট দিতে চান। 19% ভোটার জামাতে ইসলামীর পক্ষে মত দিয়েছেন। এছাড়া 2.6% মানুষ এনসিপিকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং 5% অন্যান্য রাজনৈতিক দলকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। জরিপে অংশ নেওয়া 0.2% মানুষ জানিয়েছেন তারা ভোট দেবেন না। জরিপে উত্তরদাতাদের সামনে মূলত 4টি প্রশ্ন রাখা হয়েছিল। কোন দল সরকার গঠন করবে এমন প্রশ্নের জবাবে বিএনপির পক্ষে বেশি জনমত ছিল। 77% মানুষ মনে করেন বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করবে আর জামাতে ইসলামী সরকার গঠন করবে বলে মনে করেন 17% মানুষ। আর 1%-এর বেশি মানুষ মনে করেন আগামী নির্বাচনে এনসিপি সরকার গঠন করবে। প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণা করা যাবে না বলছে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। 5 জানুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। আগামী 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নির্বাচনী আচরণ বিধিমালা মেনে প্রচারণার জন্য নির্বাচন কমিশন প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছে। আগামী 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার 48 ঘণ্টা পূর্বে নির্বাচনী প্রচারণা সমাপ্ত করতে হবে। পদত্যাগের হিড়িক কি আছে এনসিপির ভাগ্যে, যা বললেন রাজনৈতিক বিশ্লেষকরা। ছাত্র জনতার অভূতপূর্ব রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে 2024 সালে 5ই আগস্ট ফ্যাসিবাদী শাসন থেকে দেশবাসী মুক্ত হয়েছে। আওয়ামী লীগের দীর্ঘ অপশাসনের অবসানের পর গণতন্ত্রের পথে যাত্রা করেছে দেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনীতিতে চলছে নানা সমীকরণ। এতে নতুন মাত্রা যোগ করেছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের নিয়ে গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি। 2025 সালের 28 ফেব্রুয়ারি যাত্রা শুরুর পর বছর জুড়ে নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দলটি। দলটির সামনে নতুন চ্যালেঞ্জ দাঁড়িয়েছে পদত্যাগ ইস্যু। দল থেকে শীর্ষ নেতাদের পদত্যাগ থামছে না, সময়ের সঙ্গে সঙ্গে তা দীর্ঘ হচ্ছে। বিষয়টিকে ঘিরে দেশের রাজনৈতিক বিশ্লেষকরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস বিষয়ের গবেষক আলতাফ পারভেজ বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এনসিপি নাম নিয়ে একটি রাজনৈতিক দল গঠন করা হয়েছিল। অনেক প্রতিশ্রুতি আর আদর্শিক বার্তা দিয়ে গঠিত এনসিপি এখন বিধ্বস্তের পথে। দলটির জামাতের সঙ্গে জোট তরুণ শীর্ষ নেতাদের অনেকেই মেনে নিতে পারেননি। উল্লেখ করে তিনি আরও বলেন, প্রায় প্রতিদিন দল থেকে পদত্যাগের ঘোষণা আসছে। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে দলটি রাজনীতির বিশুদ্ধতা হারাচ্ছে। দলটি শুরু থেকেই একের পর এক ভুল করে আসছে। এখন চরমভাবে ভুলের খেসারত দিচ্ছে দলটি। এতে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাও ম্লান হচ্ছে। এটি মূলত জাতীয় ক্ষতি হচ্ছে। একটি রাজনৈতিক দল দাঁড়ানোর আগেই ভেঙে যাচ্ছে। নিশ্চয়ই এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন দলের হাইকমান্ডও। চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, নতুন সিদ্ধান্ত নিল পরিবার। কলকাতার অ্যাপোলো হাসপাতালের ভেন্টিলেশনে নেয়া ওবায়দুল কাদের নতুন করে কোনো ধরনের চিকিৎসা নিতে পারছেন না। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, এই সংকটাপন্ন অবস্থার পরিবারের সিদ্ধান্ত তাকে কলকাতার বাড়িতে ফিরিয়ে নেওয়া হবে। বাড়িতেই চিকিৎসক ও লাইফ সাপোর্ট সহ মেডিকেল ফেসিলিটির মাধ্যমে তাকে রাখা হবে। জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত শুক্রবার আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের কাছে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন। হাসপাতালে ভর্তির পরেই তাকে দেয়া হয় ভেন্টিলেশনে। তখন হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসায় সাড়া দিচ্ছেন
করেছেন তিনি, তবে অবস্থা বেশ সংকটজনক। সময় উল্লেখ করে তিনি জানান, জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর ৩ মাস বাসা বদল করে আত্মগোপনে ছিলেন। শেষ পর্যন্ত ৩ মাস পর ২০২৪ সালের নভেম্বরে তিনি দেশ ছেড়েছেন। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের দমননীতির জন্য ক্ষমা চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, তারা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ পাবেন তখন ক্ষমা চাওয়া, ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয় আসবে। ২০১৬ সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের। ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০২৪ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা নোয়াখালী ৫ আসন থেকে টানা ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মনোনয়ন ফিরে পেতে ইসিতে তাসনিম জারার আপিল। বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন ঢাকা ৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ড তাসনিম জারা। আজ বিকেলে আপিল জমা দিতে ইসিতে আসেন তিনি। এর আগে গত ৩ জানুয়ারি তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়। ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। আপিল প্রক্রিয়া শেষে তাসনিম সাংবাদিকদের বলেন, ঢাকা ৯ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম, সেটি গ্রহণ হয়নি, তাই আমরা আপিল করছি এবং আমরা আইনি লড়াই চালিয়ে যাব। তিনি বলেন, আপনারা দেখেছেন একদম ১.৫ দিনের মাথায় প্রায় ৫,০০০ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে স্বাক্ষর দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, নিজেরাই স্বেচ্ছাসেবী হিসেবে বুথ করেছেন। তো এটার প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের আইনি লড়াইটা চালিয়ে যাব। যারা সই করেছেন এত অল্প সময়ে, ওনারা চান আমি যেন নির্বাচনে কন্টেস্ট করতে পারি। তো সেজন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ায় লড়াইটা চালিয়ে যাব।